আপনারা সকলেই অবগত আছেন। মূল বিষয়ে ঢোকার আগে যেটা বলার যে যদি শব্দ শোনা না যায় বা কিংবা ছবিতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। তাতে আমার সুবিধা হবে পরবর্তী আলোচনা করতে। যে কারণে আসা সেটা হচ্ছে প্রথমত যে কালকে একটা মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে বর্ধমানে, যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়ের প্রতিবাদে। এবং দ্বিতীয়ত যে কোর্টে যেগুলো চলছে কেস, আইনি লড়াই যে চলছে সেই সম্পর্কে কিছু পর্যবেক্ষণ আলোচনার জন্যই আজকে আসা। প্রথমত যে বিষয়ে আসছি সেটা হলো যে আগামীকাল 10ই জুলাই বর্ধমানে একটি মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে। কেন ডাক দেওয়া হয়েছে সেটা আপনারা সকলেই অবগত আছেন যে অন্যায়ভাবে 2016 সালের শিক্ষকদের ওপর কিছু সংখ্যক দুর্নীতির কারণে সকলের চাকরি কেড়ে নিয়েছে সুপ্রিম কোর্ট। সেটা অবশ্যই রাজ্য সরকারের দুর্নীতির কারণে। তো এই যে অন্যায় হয়েছে একজন বা কিছু সংখ্যক দুর্নীতির জন্য সকলকে বাতিল করা চাকরিটা, এবং রাজ্য সরকার দুর্নীতি করলো অথচ রাজ্য সরকারের মন্ত্রীদের কোনো শাস্তি এখনও ঘোষণা হয়নি, কিন্তু শাস্তি ঘোষণা হয়ে গেছে যারা নিরপরাধ, যারা পড়াশোনা করে চাকরি পেয়েছে, যারা যোগ্য, যারা বৈধ, সেই সকল মাস্টারমশাই দিদিমণিদের এবং শিক্ষাকর্মীদের। তো তার প্রতিবাদেই কালকে এই মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। এবং যে এইভাবে শিক্ষক ছাঁটাইয়ের মধ্য দিয়ে যে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে উঠিয়ে দেওয়ার চক্রান্ত করছে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে, সেটাকে প্রতিহত করার জন্য এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। তো এই আন্দোলনে অনেকেই যেতে চাইছে না। এটা হচ্ছে যে 2016 সালের যারা চাকরিজীবী, যারা চাকরি হারিয়েছে, তাদের অনেকের ধারণা আছে যে বাড়িতে পড়াশোনা করে আমি আবার নতুন করে 2025 সালে যে নোটিফিকেশান হয়েছে সেই নোটিফিকেশান অনুযায়ী নতুন করে আমি চাকরিটা পেয়ে যাব। প্রথমত তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আপনি আন্দোলনে যাচ্ছেন না, ঠিক আছে, বাড়িতে পড়াশোনা করছেন, পড়াশোনা করা ভালো কাজ, অবশ্যই করুন। কিন্তু আমার একদম সহজ সরল একটা যেটা প্রশ্ন সেটা হলো যে 2025 সালের যে ভুলে ভরা বিজ্ঞপ্তি করেছে এসএসসি স্কুল সার্ভিস কমিশন, সেই বিজ্ঞপ্তির ওপর ভর করে এবং যে এসএসসি কোর্টে এই টেন্টেড বা দুর্নীতিদের জন্য গলা ফাটাচ্ছে, সেই এসএসসির ওপর ভরসা করে আপনি কি এখনও ভরসা করছেন? এই নিশ্চয়তা দিতে পারবেন যে এই যে নতুন পরীক্ষা দিতে চলেছেন, এই পরীক্ষা দেওয়ার জন্য, এই বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরি পাওয়ার জন্য আপনাকে আন্দোলন করতে হবে না? আপনার মেধার ওপর ভর করে একদম সঠিকভাবে যোগ্যতা নির্ণয় করে আপনার যে চাকরি সেটা এসএসসি সঠিকভাবে আপনার কাছে পৌঁছে দেবে। এটা কি আপনি ভাবছেন? যদি আপনি ভেবে থাকেন তাহলে অবশ্যই বলতে হয় যে আপনি এখনও মূর্খের স্বর্গরাজ্যে বাস করছেন। কারণ যে এসএসসি টেন্টেডদের হয়ে সওয়াল করছে, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, গলা ফাটাচ্ছে, সেই এসএসসি আপনার যোগ্যতাকে বা আপনার যোগ্যতার উপর ভর করে, আপনার মেধার উপর ভর করে আপনাকে চাকরি পৌঁছে দেবে না। সুতরাং এই যে 2025-এর যে এসএলএসটি, যার জন্য আপনি আন্দোলনে যাচ্ছেন না, যে চাকরিটা অলরেডি আপনি এখনও করছেন, সদ্য গেছে, তো যার জন্য আন্দোলনে যাচ্ছেন না, আমি নিশ্চিত যে এই 2025-এর চাকরি নেওয়ার জন্যও কিন্তু আপনাকে আন্দোলনে নামতে হবে, সেটা আজ হোক কিংবা কাল। এত ভুলে ভরা বিজ্ঞপ্তি, নোটিফিকেশান, গেজেট এবং অ্যাপ্লিকেশন প্রসেস, তারপর তো আনসার কি আছেই, ভুল আনসার কি আসবে, তারপর সেগুলো চ্যালেঞ্জ, তারপর হাইকোর্ট, তারপর নিয়োগ কিভাবে হবে, তারপর সেই চাকরির স্থায়িত্ব কতটা থাকবে, অর্থাৎ প্রত্যেককেই আন্দোলনে নামতে হবে এই 2025 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই এসএলএসটি অনুযায়ী। সুতরাং আপনাকে আন্দোলনে নামতেই হচ্ছে, রাস্তার আন্দোলনে। সেটা আপনি 2 মাস পরে নামবেন না, যে আন্দোলনটা আপনি এতদিন ধরে করছেন, এতটা রাস্তা এগিয়ে গেছেন, 80% পর্যন্ত অলমোস্ট আন্দোলন আপনি এগিয়ে গেছেন, সেই আন্দোলনকে বাদ দিয়ে আপনি আবার নতুন আন্দোলনের রাস্তা তৈরি করছেন, একদম সহজভাবে বললে। সুতরাং আন্দোলনে যখন নামতেই হবে, তখন যে চাকরিটা আপনি যোগ্যতা বলে পেয়েছেন, যেটা আপনি অধিকার প্রতিষ্ঠা করেছেন, সেই অধিকার লড়াইয়ের জন্য এই আন্দোলনে আপনি নামুন, কারণ আন্দোলনে আপনাকে নামতেই হবে। আপনি আমাকে এই নিশ্চয়তা দিতে পারবেন না যে আমি আন্দোলন না করে সঠিকভাবে বাড়িতে বসে শুধু পড়াশোনা করে 2025-এর বিজ্ঞপ্তি অনুযায়ী এসএসসি আমাকে চাকরি পৌঁছে দেবে। যদি দেয় তাহলে আপনি আন্দোলনে আসার দরকার নেই, আপনাকে বলবো না।
আর যদি আপনার মনে হয় যে না আমাকে আন্দোলন করতেই হবে, কারণ এসএসসি এত সৎভাবে চলবে না, আমাকে আন্দোলন করতেই হবে, তাহলে আপনি আজকে কেন আন্দোলনে আসছেন না? এটা কেমন বুদ্ধিমানের কাজ? সুতরাং আমি বলবো আরও একবার ভেবে দেখুন যে আন্দোলন যখন আপনাকে করতেই হবে, তাহলে আগামীকাল 10ই জুলাই 12টার সময় বর্ধমান আলিশা বাস স্ট্যান্ডে যে মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে আলিশা বাস স্ট্যান্ড থেকে কার্জন গেট পর্যন্ত, সেই আন্দোলনে সামিল করুন, নিজের অধিকার প্রতিষ্ঠা করুন, নিজের চাকরি সুনিশ্চিত করুন এবং সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখার যে গুরু দায়িত্ব অর্পিত হয়েছে ঘাড়ে, সেটা রক্ষা করুন। কারণ শিক্ষা ব্যবস্থা বাঁচলে তবে আপনি বাঁচবেন, তবে এই সমাজ বাঁচবে। এটা হচ্ছে প্রথমত বিষয়। দ্বিতীয়ত যে বিষয়টা আসবো সেটা হচ্ছে যে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ থেকে রাজ্য সরকার প্রত্যাখ্যিত হয়েছে এবং রাজ্য সরকার বা এসএসসি স্কুল সার্ভিস কমিশন কাদের হয়ে কোর্টে সওয়াল করছে। ইতিমধ্যে আপনারা সকলেই জেনে গেছেন যে রাজ্য এসএসসি স্কুল সার্ভিস কমিশন সওয়াল করছে টেন্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ একদম সহজ বাংলা ভাষায় বললে যারা 2016 সালে টাকা দিয়ে চাকরি পেয়েছে, চাকরি কিনেছিল এসএসসি থেকে নেতা মন্ত্রীকে টাকা দিয়ে, তাদেরকে বাঁচানোর জন্য স্কুল সার্ভিস কমিশন হাইকোর্টে সওয়াল করছে। কোর্টে বিচারের ব্যবস্থার সামনে দাঁড়িয়ে বলছে যে তারা কেন পরীক্ষায় বসতে পাবে না। কেন পরীক্ষায় বসতে পাবে না তার উত্তর কিন্তু একদম সুন্দরভাবে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট তার অর্ডারে লিখে দিয়েছে। তার কারণ দেশের সর্বোচ্চ তদন্ত সংস্থা সিবিআই তদন্ত করেছে এবং তদন্ত করার পরিপ্রেক্ষিতে তাদের অপরাধ প্রমাণ হয়েছে এবং সেই অপরাধ খুঁজে পেয়েছে সিবিআই এবং সেই অপরাধে কিন্তু দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট কিন্তু সিলমোহর লাগিয়েছে যে হ্যাঁ তারা গিল্টি, তারা অপরাধী, তারা চাকরি কিনেছে এবং তাদের শাস্তি হিসেবে যে তাদেরকে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে এবং তারা পরীক্ষায় বসতে পারবে না, এত পরিষ্কারভাবে বলেছে সুপ্রিম কোর্ট। এখন প্রশ্ন যেটা হলো, বিষয় যেটা হলো সেটা হচ্ছে রাজ্য সরকার এত সহজ ভাষাটা বুঝতে পারছে না বা স্কুল সার্ভিস কমিশন এত সহজভাবে বুঝতে পারছে না, সেটা বোঝার জন্য আবার হাইকোর্টে যাচ্ছে এবং হাইকোর্টে গিয়ে তারা সওয়াল করছে যে কেন এই দুর্নীতি পরায়ণ চাকরিজীবীরা যারা চাকরি নিয়েছিল তারা টেন্টেড ক্যান্ডিডেটরা কেন বসতে পারবে না। প্রথম প্রশ্ন হলো, যার ওপর দায়িত্ব দেওয়া হয়েছে, এমনকি সুপ্রিম কোর্ট দায়িত্ব দিয়েছে যার ওপর, যে একটা স্বচ্ছ নিয়োগ পরিচালনা করার, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার, সেই এসএসসি সেই বিচারের সামনে দাঁড়িয়ে দাবি করছে যে আমি অবৈধদের সঙ্গে আছি, যারা টাকা দিয়ে চাকরি কিনেছিল তাদের সাথে আমি আছি। সুতরাং সুপ্রিম কোর্ট যে অবজারভেশনটা করেছিল যে এসএসসি যোগ্য যে নতুনভাবে স্বচ্ছভাবে নিয়োগ সম্পন্ন করার জন্য, সেটা যে ভুল ছিল, সেই পর্যবেক্ষণ যে ভুল ছিল, সেটা এসএসসি সেই বিচার ব্যবস্থার সামনে দাঁড়িয়ে কিন্তু এটা প্রমাণ করলো যে আমরা টেন্টেডদের সঙ্গে আছি, গলা ফাটিয়ে বলছে। এটা হচ্ছে প্রথম প্রশ্ন, যে তাহলে সুপ্রিম কোর্টে সে পর্যবেক্ষণটা ভুল ছিল, বলতেই হয় যে ভুল ছিল এবং তার উপর প্রশ্ন উঠছে যে প্রথম থেকে দাবি করা হয়েছিল যে একটা নিরপেক্ষ সংস্থাকে দেওয়ার কথা। তাহলে এটা গেল প্রথম দিক। দ্বিতীয় দিক যেটা, যে এই টেন্টেড যারা পয়সা দিয়ে টাকা দিয়ে চাকরি কিনেছে তাদেরকে লয়ার দিতে হচ্ছে না, রাজ্য সরকার কিংবা স্কুল সার্ভিস কমিশন নিজেদের অর্থের বিনিময়ে, নিজেদের বলতে আমাদের জনগণের টাকায় চোরকে বাঁচানোর জন্য টাকা ঢালছে। এই অনুমতিটা ঠিক কোথায় আছে? দ্বিতীয় প্রশ্ন, এটা কি পারে? তৃতীয় প্রশ্ন, যেখানে হাজার হাজার ছেলে মেয়েরা স্বপ্ন দেখে নিজের মেধা বলে পড়াশোনা করে যোগ্য হয়ে সঠিক বৈধভাবে আমি শিক্ষকতা চাকরিটা পাবো, যে শিক্ষকতা চাকরি নিয়োগের দায়িত্ব আছে সেই এসএসসি কোর্টের সামনে দাঁড়িয়ে যখন দুর্নীতি পরায়ণদের হয়ে সওয়াল করে, তখন এই হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ের যে বিশ্বাস, সেই বিশ্বাসটা কি এসএসসি ধরে রাখতে পারছে? এই অবস্থায় এইরকম একজন এসএসসি বা এইরকম একজন কমিশনকে কি দায়িত্ব দেওয়া উচিত? এটা কিন্তু প্রশ্ন। এবং
সকলের কি এর বিরুদ্ধে আন্দোলনে নামা উচিত নয়? যে আমরা এইরকম একটা কি বলে যে এইরকম একটা নিরপেক্ষহীনতায় যে ভুগছে যে কমিশন, পক্ষপাতী কমিশন, সেই রকম পক্ষপাতী কমিশনের অধীনে আমরা পরীক্ষা দিতে চাই না। এই কমিশনকে আগে বাতিল করতে হবে। এই দাবি কিন্তু সর্বসাধারণের তরফ থেকেই আজকের দিনে আসা উচিত বলেই আমি মনে করছি। দ্বিতীয়ত যে বিষয়টা, এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি যে নিয়োগকারী সংস্থাই বলছে যে আমি টেন্টেডদের সঙ্গে আছি। তো এটা আমাদের রাজ্যের জন্য, আমাদের মেধার জন্য, যারা মেধাবী ছেলে মেয়ে আছে, যারা স্বপ্ন দেখে শিক্ষকতা হওয়া, তাদের জন্য ভীষণ ক্ষতিকারক দিক। এটা হচ্ছে বিষয় যে যাদের দুর্নীতির কারণে 15,403 জনের চাকরি চলে গেছে, তাদের জন্য এসএসসি সাপোর্ট করছে, ওকালতি করছে, ভীষণ বাজে ব্যাপার। এবং এর বিরুদ্ধেই আমার মনে হয় যে সুপ্রিম কোর্টের অর্ডার যে কন্টেম্প্ট করছে এসএসসিকে, তার বিরুদ্ধেই এসএসসিকে কন্টেম্প্ট অর্ডারে ঝোলানো উচিত এবং এইরকম একজন পক্ষপাত কমিশনকে বন্ধ করা উচিত, একদম সহজ কথায়। দ্বিতীয়ত যে বিষয় হলো, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ABCDE প্ল্যান রয়েছে, কারো চাকরি যাবে না, বিশেষ করে অযোগ্যদেরকে বা এই চোরদেরকে দেখার একটা প্রতিশ্রুতিও তিনি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতিটা যে সত্যি ছিল সেটা আজকে বোঝা যাচ্ছে যে ABCDE সমস্ত প্ল্যান কিন্তু রেডি করে রেখেছে এই যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদেরকে বাঁচানোর জন্য। শেষ পর্যন্ত লড়াই করতে রাজি আছে স্কুল সার্ভিস কমিশন, এবং যার আন্ডারে স্কুল সার্ভিস কমিশন চলে সেই রাজ্য সরকার। অর্থাৎ যারা অর্থের বিনিময়ে চাকরি নিয়েছিল তাদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকারের এত তাগিদ কেন, যে এত তাগিদ কেন? তাদের সাথে সম্পর্কটা ঠিক কি, তারও কিন্তু যাচাই হওয়া প্রয়োজন। এবার বিষয় হচ্ছে যে কল্যাণ বাবু কোর্টে যে সওয়ালটা করেছে, যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে কিসের ভিত্তিতে টেন্টেড ক্যান্ডিডেটকে বাতিল করা হবে, কিসের ভিত্তিতে, কারো কি শাস্তি হয়েছে, কিছু কি প্রমাণ হয়েছে? কথাটা হাস্যকর মনে হলেও কিন্তু খুব বাস্তব কথা। আমি আগের ভিডিওতেও একবার বলেছিলাম যে এই যারা দুর্নীতি করেছে তাদেরকে চিহ্নিত করা গেছে সিবিআই অনুযায়ী। আজকে এসএসসিও স্বীকার করেছে যে 1801 জন চিহ্নিত রয়েছে, তাদের নাম দিলে মিটে যায়, কিন্তু কবে দেবে সে জানা নেই। তো এই যে 1801 জনকে চিহ্নিত করেছে, এদের নাম তো কবে দেবে সে এসএসসি জানে। যদি দিয়ে দেয় সুপ্রিম কোর্টে তাহলে তো মিটেই যেত, এতদিন আসতেই হতো না। কিন্তু যে প্রশ্নটা কল্যাণবাবু তুলেছেন যে কাউকে কি শাস্তি দেওয়া হয়েছে, এটা খুব মুখ্যম প্রশ্ন। সত্যি আপনি ভেবে দেখুন যে কাউকে শাস্তি দেওয়া হয়নি, কোনো নেতামন্ত্রীর বিরুদ্ধে এখন পর্যন্ত এত বড় দুর্নীতির জন্য শাস্তি ঘোষণা করা হয়নি। কল্যাণবাবু কিন্তু এসএসসি বা রাজ্য সরকার উকিল হিসেবে সেটাই বলেছেন যে কেউ তো এখনো শাস্তি পায়নি, তাহলে কোথায় দুর্নীতি, কিসের দুর্নীতি? শাস্তি কে পেয়েছে? শাস্তি পেয়েছে নিরপরাধ যারা পড়াশোনা করে চাকরি পেয়েছিল, যারা মেধা বলে চাকরি পেয়েছিল, সেই সমস্ত নিরপরাধ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা শাস্তি পেয়েছে প্রথম। এটাকে শাস্তি বলা উচিত, কারণ সে পড়াশোনা করে কোনোরূপ অপরাধের সাথে যুক্ত না থেকেও যদি তার চাকরিটাকে কেড়ে নেওয়া হয় তাহলে সেটা অবশ্যই শাস্তি। আর যারা দুর্নীতি করলো রাজ্য সরকারের নেতা মন্ত্রীরা, তাদের বিরুদ্ধে কোনো শাস্তি এখন পর্যন্ত ঘোষণা হয়নি। যাদেরকে নেওয়া হয়েছিল কাস্টাডিতে শুধুমাত্র তাদেরকে সওয়াল জবাব করার জন্যই নেওয়া হয়েছিল, তদন্তের স্বার্থে নেওয়া হয়েছিল, কিন্তু কোর্ট থেকে কোনো শাস্তি ঘোষণা হয়নি। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে দুর্নীতি করলো তার কোনো শাস্তি নেই, আর যে পড়াশোনা করে চাকরি পেল তাকে শাস্তি ঘোষণা করে দেওয়া হয়েছে। তো আমার নজরে এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এখনো পর্যন্ত শাস্তি দেওয়া হয়নি কাউকে। যদি বা সে টেন্টেডদেরকে বাঁচানোর জন্য বলেছে, কিন্তু এটা বাস্তব কথা যে কাউকে শাস্তি দেওয়া হয়নি। তাহলে কাউকে যখন শাস্তি দেওয়া হয়নি, যখন তদন্ত শেষ হয়নি, তাহলে এত তাড়াতাড়ি এই নিরপরাধ যোগ্য যারা মেধা বলে চাকরি পেয়েছে তাদের চাকরিটা বাতিল করার প্রয়োজনীয়তাটা কি ছিল? অর্থাৎ সুপ্রিম কোর্টের সেই রায়ের ওপরেও কিন্তু আবার প্রশ্ন উঠছে কল্যাণবাবুর সওয়াল অনুযায়ী। দ্বিতীয়ত যে হাইকোর্টে একাধিকবার উঠছে কেস, কিন্তু হাইকোর্ট কোনোভাবেই তার ভেতরে প্রবেশ করতে চাইছে না, কারণ আমাদের অখণ্ড বিচার ব্যবস্থায় আমার পর্যবেক্ষণে বলে যে হাইকোর্টের যে রায় হয় সেটাকে
হাইকোর্টের রায়কে কাটাছেঁড়া বা পরিবর্তন করে সুপ্রিম কোর্ট। এবার যেহেতু এটা সুপ্রিম কোর্টের রায় হয়ে আছে যে 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা সম্পূর্ণ করতে হবে, সেই কারণে হয়তো হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়কে কাটাছেঁড়া করতে চাইছে না। তো আমাদের তরফ থেকে যথারীতি যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম, খুব বেশি এক্সপেক্ট করিনি আমরা হাইকোর্টের তরফ থেকে যে স্টে দিয়ে দেবে, এই দিয়ে দেবে, সেই দিয়ে দেবে। একটা এক্সটেনশান আমরা এক্সপেক্ট করেছিলাম যে ফর্ম ফিল আপের এক্সটেনশান আমরা হয়তো পাবো, কিন্তু হাইকোর্ট সেটাকেও গ্রাহ্য করেনি। যাই হোক, আগামীতে দেখা যাক যে হাইকোর্ট সেটাকে গ্রাহ্য করে কি না। কিন্তু হাইকোর্ট যে সুপ্রিম কোর্টের রায়কে খুব বেশি কাটাছেঁড়া করবে এটা আমরাও এক্সপেক্ট করিনি, বিশেষ করে আমি তো করিনি। সেই কারণেই হাইকোর্ট শুধুমাত্র সুপ্রিম কোর্ট যেটা বলেছিল যে টেন্টেডরা পরীক্ষায় বসতে পাবে না, সেটাই কিন্তু হাইকোর্ট পুনরাবৃত্তি করেছে, আর নতুন করে কিছু করেনি। সুতরাং এই রায় যে পরীক্ষায় স্টে কিংবা এই রায়ের যে পরিবর্তন, সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে হাইকোর্ট থেকে খুব বেশি চেঞ্জ হবে। এক্সটেনশনটা পেলে সেটা আমাদের সুপ্রিম কোর্টে যাওয়ার ক্ষেত্রে খুবই সুবিধাজনক হবে, সেটা ভীষণ ভালো হবে। কারণ যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে সেই রায়ে যদি কিছু সংশোধন করে নিয়ে আসতে হয়, তাহলে আমাদেরকে সহজ কথায় সুপ্রিম কোর্টেই যেতে হবে। তার একটা রাস্তা আমরা তৈরি করছি হাইকোর্টের মধ্য দিয়ে। তো সেই উদ্দেশ্যে আমাদের এই লড়াইটা চলছে হাইকোর্টে। একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠছে, যেমন ওবিসির বিষয়টা আগামীকাল আবার উঠবে, এমার্জেন্সি সার্ভিসে আর্জেন্ট বেসিসে উঠবে ওবিসি বিষয়টা, যেটা সবথেকে বড় একটা বিষয় হয়ে রয়েছে, একটা বড় মানে জটিলতার সৃষ্টি হয়ে রয়েছে এসএসসির ক্ষেত্রে। তো দেখা যাক আগামীকাল কি হয়। এবং আরও একটা আমার পর্যবেক্ষণ, সেটা হচ্ছে যে এই টেন্টেডরা, রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন যাদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় চুরি করেছে যে সে ধরা পড়েছে, যারা চুরি করেছে তারাও এক রকমের ধরা পড়েছে, তারপরেও সেই চোরদেরকে বাঁচানোর জন্য একটা নিয়োগকারী সংস্থা তাদের হয়ে সওয়াল করছে। এটা ভীষণ বড় অপরাধী বলা যায়, কারণ হাজার হাজার যোগ্য ছেলেমেয়ের স্বপ্ন সেখানে রয়েছে, সেই স্বপ্ন তারা ভাঙছে। এটা নিশ্চিত রূপে অপরাধ আমি বলতেই পারি। তো এই টেন্টেডদের, আমার যেটা পর্যবেক্ষণ, যে এই টেন্টেডদের কি আদৌ কোনো সুরাহা হবে? আমার মনে হয় না যে যারা চুরি করেছে, যারা টাকা দিয়ে চাকরি কিনেছে, যাদের জন্য অন্য একজন যোগ্য প্রার্থী বাতিল হয়েছে, সে এখন কী অবস্থায় রয়েছে, কেমন অবস্থায় রয়েছে তার খোঁজ কেউ রাখেনি, তাদের ক্ষেত্রে কোনো নমনীয়তা না থাকাই উচিত বলে আমি মনে করি আমার পর্যবেক্ষণে। এবং আমার মনে হয় না যে সুপ্রিম কোর্ট তাদের ক্ষেত্রে কোনো নমনীয়তা দেখাবে, কারণ এতদিন পর্যন্ত যে পর্যবেক্ষণ আমরা দেখতে পাচ্ছি, তাতে মূল রায়ের পরেও 2-3 বার গিয়েছে তারা বিভিন্ন দাবিতে, কিন্তু বারবার প্রত্যাখ্যাত হয়েছে। সুতরাং রাজ্য সরকার যতই চেষ্টা করুক বা এসএসসি যতই চেষ্টা করুক, আমার মনে হয় না তাতে তারা এই বিষয়ে টেন্টেডদেরকে পরীক্ষাতে বসানোর জন্য খুব একটা লাভবান হবে। কিন্তু প্রশ্ন হলো, এই প্রসঙ্গটা উপস্থাপনের প্রয়োজনটা এখানেই পড়লো যে কল্যাণবাবু বারবার যেটা বলছেন কোর্টে দাঁড়িয়ে, যে চুরি করেছে, যে টাকা দিয়ে চাকরি কিনেছে, তাকে এক অপরাধের জন্য 2 শাস্তি তাকে দেওয়া হয়েছে, অর্থাৎ তার বেতন ফেরত চাওয়া হয়েছে এবং তাকে পরীক্ষায় বসতে নিষেধ করা হয়েছে। তাহলে এক অপরাধের জন্য 2 শাস্তি তাকে কেন দেওয়া হয়েছে? এটা অসাংবিধানিক, এটাই উনি বলতে চাইছেন। এসএসসির তরফ থেকে এসএসসি বলতে চাইছে যে এক অপরাধের জন্য 2 শাস্তি কেন দেওয়া হবে। তো এই ক্ষেত্রে এসএসসি কিন্তু কোনো দিন এই প্রশ্নটা তোলেনি, এই কথাটা বলেনি কোর্টের সামনে যে যারা বৈধ উপায়ে নিয়োগ পেয়েছে তারা তো কোনো অপরাধই করেনি, তাহলে তাদেরকে কেন শাস্তি দেওয়া হবে? যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদেরকে সেই অপরাধের জন্য শাস্তি দিয়েছে, 2টো শাস্তি দিয়েছে, তার জন্য এসএসসির মাথা ব্যথার শেষ নেই যে কেন 2টো শাস্তি দেওয়া হবে। কিন্তু যারা পড়াশোনা করে বৈধ উপায়ে নিয়োগ পেয়েছে, তারা কোনো অপরাধ করেনি, তবু তাদের চাকরি কেড়ে নেওয়া হলো, তখন কিন্তু স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য কিন্তু বলেনি যে এরা তো কোনো অপরাধই করেনি, তাহলে এদেরকে শাস্তি কেন দেওয়া হচ্ছে। যদি এই প্রশ্নটা আজকে টেন্টেডদের, এই চোরেদের জন্য যে প্রোটেকশন বা যে সওয়াল করছে এসএসসি বা রাজ্য, এটা যদি যোগ্যদের জন্য করতো সেই সময়, বা এখনও যদি করে, তাহলে এত জটিলতা হওয়ার কথাই নয়। কেন একটা রাজ্য, গণতন্ত্রে যে সরকার গঠিত হয়েছে বা স্কুল সার্ভিস কমিশন রয়েছে, সে তো জানে যে বৈধ কিংবা বৈধ কারা, তাহলে কেন যখন চোরদের জন্য বলতে পারছে যে এক অপরাধের জন্য 2 শাস্তি কেন হবে, তাহলে যে কখনো কোনো অপরাধই করেনি
তাকে কেন শাস্তি দেওয়া হলো, তা সেই শাস্তির পরিপ্রেক্ষিতে তো কোনো দিন এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনার রাজ্য সরকার প্রশ্ন তোলেনি যে এনারা তো কোনো অপরাধই করেনি, তাহলে এনাদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে, এই অপরাধ কিন্তু এই প্রশ্নই কিন্তু কখনো তোলেননি। তাহলে যে প্রশ্নটা তোলা উচিত স্কুল সার্ভিস কমিশনের, সেই প্রশ্নটা কিন্তু স্কুল সার্ভিস তুলছে না। আর চোরদেরকে বাঁচানোর জন্য তখন এর অনেক নৈতিকতা, অনেক দায়বদ্ধতা, অনেক ইমানদারি তখন জেগে উঠছে স্কুল সার্ভিস কমিশনের অন্তরে অন্তরে, একদম রোম রোমে জেগে উঠছে তখন সেই তার ইমানদারিতা। তো এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আমাদের ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে, কারণ 2016 সাল তো এই দুর্নীতির কারণে বৈধরা তো বাতিল হয়েছে, কিন্তু যারা নতুনভাবে নিয়োগ পেতে চলছে তাদের নিয়োগের দায়িত্ব কিন্তু এই এসএসসির ওপর, যে এসএসসি এই চোরদের হয়ে সওয়াল করছে। তাহলে এই প্রশ্নটা কিন্তু আজকে তুলতেই হবে যে এই এসএসসির নিরপেক্ষতা কোথায়। তো আজকের আলোচনায় এগুলোই, এবং শেষে আবারও বলছি যে আন্দোলনে আপনাকে নামতেই হবে, সে 2025 সালে এসএলএসটি হোক বা অন্য, কারণ রাজ্য সরকার এখন কোনো কিছুই স্বাভাবিকভাবে দিচ্ছে না আন্দোলন করা ছাড়া। তো এবং এত ত্রুটিপূর্ণ, সুতরাং আন্দোলনে কালকে চলুন এবং এসএসসিকে সঠিক পথে পরিচালিত করতে প্রশ্ন তুলুন এবং সেই আন্দোলনকে মজবুত করুন, যাতে করে এসএসসি সঠিকভাবে দুর্নীতিমুক্ত নিয়োগের পথে যেতে পারে। এবং একটা আমরা নিরপেক্ষ নিয়োগ এবং স্বচ্ছ নিয়োগ আমরা চাই। তো আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা যাক আগামীকাল কোর্টে কী হয়, তারপরে আবার পরবর্তীতে ইনশাল্লাহ আবার লাইভে আসবো বেশ কিছু বিষয় নিয়ে। কালকে থাকছি আমি বর্ধমানে এই অন্যায়ের প্রতিবাদে। আমি আহ্বান জানাচ্ছি, গত 2 দিন থেকে বর্ধমানে ছিলাম, আজকে বিশেষ কারণে বাড়ি এসেছি। সার্বিকভাবে আহ্বান জানিয়েছি সর্বসাধারণকে যে আপনারা অবশ্যই আসুন, এই প্রতিবাদের মিছিলে পা মিলান এবং যে অধিকার প্রতিষ্ঠা, যেটা যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হওয়া চাই, সেটাকে মজবুত করুন। শুভরাত্রি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।